দীর্ঘ ৮ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সারপ্রাইজ দেব বলে, বাড়িতে এসে আমিই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কেউ একবার বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি, আমি ভালোই বুঝতে পারছিলাম। কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তি ভাবটা বেশি ছিল। সবার সাথে কুশল বিনিময় করে ঘরে যাই, তখন বাবা মার পিছন পিছন আসে। কি রে নিলয়, হঠাৎ বাড়িতে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? না বাবা, সমস্যা হয়নি, তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ও, তা আবার কখন যাবি? বাবার কথা শুনে কিছুটা নয় অনেকটাই অবাক হলাম। এই মাত্র বাড়ি আসলাম, আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, কিছুদিন পর চলে যাব বাবা। ও, এখন না আসে কিছুদিন পর আসতিস, এখন অনেক লেনদেন বাকি আছে আমাদের। বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, কি রে বাবা, চলে আসলি কেন, কোনো সমস্যা হয়েছে? না মা, সমস্যা হয়নি, এমনি তোমাদের দেখতে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে নে। আর আজকে রাকিবের বিয়ে, তুই যাবি না তোর ভাইয়ের সাথে? না মা, আমি ক্লান্ত, তাই যাব না। আমি আমার মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করে ছোট ছেলের বিয়েতে যাবে কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেছে, শুধু মা ছাড়া। সারাদিনের জার্নি অনেকটা ক্লান্ত, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে, এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয়নি। এইভাবেই শুয়ে আছি, আমাকে কেউ জিজ্ঞেসও করেনি আমি কিছু খেয়েছি কিনা। একটু পর ছোট বোন আসলো। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া, তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি। আরে তেমন কিছু না, খাওয়া হয়েছে আমার। ভাইয়া, তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। মানুষ বলে মা নাকি সন্তানের দুঃখ বোঝে, কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনেই নেই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন, আমার একমাত্র বোন। আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই, তাই তো বুঝতে পারেছে আমি কিছু খাইনি। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। ভাইয়া, খাবারটা খেয়ে নাও। ভাইয়া, একটা কথা বলি। বল, কি বলবি? আমার হাতে খাইয়ে দেব তোমাকে? হ্যাঁ দে, অনেক দিন হলো কারোর হাতে খাবার খাইনি। তারপর ছোট বোন খাবার খাইয়ে চলে গেল। রাতের বেলা সবাই মিলে আমার ঘরে আসলো, সাথে ছোট ভাইও ছিল। আম্মু বলল, নিলয়, কি নিয়ে আসলি আসার সময়, আমাদের একটু দেখা। এনেছিলাম অনেক কিছু, কিন্তু কাকে দেব বুঝতে পারছি না। তখন বাবা বলল, কাকে দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি। একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা আমার পরিবার কেন? না, এমনি। আমি এখন কিছু খুলতে পারবো না, দুদিন পরে খুলবো। তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া, আমার থেকে তাদের কাছে জিনিসের দামটা বেশি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে আমার পরিবারের কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি, শুধু আমার ছোট বোন মন্তাহা ছাড়া। 2 দিন পর আব্বু আম্মু আমার রুমে আসে, সাথে ছোট ভাই, বড় আপু, মন্তাহা। আব্বু বলে, নিলয়, কি করিস? কিছু না আব্বু, বলেন। তা আসার সময় কি নিয়ে আসলি, এখনো তো দেখলাম না যে। বুঝতে পারলাম সবাই এখানে আমার রুমে কেন আসছে। আসলে আব্বু, তোমরা বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কিছুই বের করিনি। ও, তাহলে এখন বের কর, তোর বড় আপু আছে, দেখি সবার জন্য কি নিয়ে আসলি। আসলে আব্বু, কারোর জন্য কিছু নিয়ে আসিনি, শুধু মন্তাহার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। দেখলাম ছোট ভাই বড় আপুর চেহারা মলিন হয়ে গেছে। তখন আম্মু বলল, দেখি কি নিয়ে আসলি মন্তাহার জন্য। তারপর আমার সব কিছু বের করি, কি যা বের করেছি সেখানে শুধু মন্তাহার জিনিস ছিল। তখন বড় আপু বলল, শুধু এই জিনিসগুলো নিয়ে আসলি? কেন? আমি না বললাম কিছুদিন আগে যে যখন বাড়ি আসবি তোর দোলাভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি। আসলে আপু, হঠাৎ করে চলে আসছি তো, তাই কিছু নিয়ে আসিনি। তোকে কে বলেছে হঠাৎ করে চলে আসতে? আরো 2 বছর পরে আসলে কি হতো? সেই দিনই তো গেলি দেশের বাইরে, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? আপু, 8 বছর পরে আসলাম। তো কি হয়েছে, মানুষ তো 10 বছর পরে আসে বাড়িতে, আর শুধু 8 বছর 8 বছর করিস। এই 8 বছরে কি করেছিস আমাদের জন্য?
আপুর কথা শুনে কিচ্ছু বললাম না। আমি শুধু একটা মুচকি হাসি দিয়ে আব্বুর দিকে তাকালাম। ভাইয়া, আমার জন্য আইফোন আনতে বলেছিলাম, নিয়ে আসছো? না, বললাম তো, হঠাৎ করে চলে আসছি, তাই কিছু নিয়ে আসিনি। তা তো দেখতেই পাচ্ছি, ছোট বোনের জন্য জিনিস, নতুন ফোন, তার কসমেটিক, আরও কত কিছু, আর আমাদের জন্য কিছুই নিয়ে আসোনি। আরে সেরকম কিছু না, ওর জন্য আগে এগুলো কিনে রেখেছিলাম। বুঝতে পারছি, আর বলতে হবে না, কিছুদিন পরে আসলে তো হতো, এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল শুধু শুধু। আর আপু তো ঠিকই বলেছো, কি করেছো তুমি আমাদের জন্য? ছোট ভাইয়ের কথাতেও কিচ্ছু বলিনি, শুধু ছোট ভাই আর আপুর দিকে তাকিয়েছিলাম। কি বলবো, যেখানে আমার মা বাবা আছে তাদের সামনে এত কিছু বললো, তারাই কিছু বলেনি, সেখানে আমি কি বলবো? ভেবেছিলাম আব্বু কিছু বলবে, দেখলাম আব্বু আম্মু দুজনেই চুপ। তখন আম্মু বলল, নিলয়, আম্মুর জন্য কি নিয়ে আসলি? না মা, আমি কিছু নিয়ে আসিনি। তোকে না বলেছিলাম আসার সময় আম্মুর জন্য একজোড়া জিনিস নিয়ে আসবি, তাও নিয়ে আসিসনি। না মা, আমি কিচ্ছু নিয়ে আসিনি। আর তোমাকে তো আমি অনেকবারই জিনিস দিয়েছিলাম, সেগুলো কই? সেগুলো পুরনো হয়ে গেছে, তাই বলেছিলাম জিনিস নিয়ে আসতে। ও আচ্ছা, আবার দেশের বাইরে গিয়ে তোমার জন্য জিনিস পাঠিয়ে দেব। হুম, এখন বল, তোর আব্বুর জন্য কি নিয়ে আসলি? বললাম তো মা, আমি কারোর জন্য কিচ্ছু নিয়ে আসিনি। তাহলে বারবার জিজ্ঞেস করো কেন? তখন আব্বু বলল, বুঝলাম, তুই কিছু নিয়ে আসিনি, তাহলে টাকা পয়সা কই? আমি টাকা পাবো কই? মাসের সব টাকা তো বাড়িতেই পাঠিয়ে দিতাম, তাহলে আমার কাছে টাকা আসবে কই থেকে? তাহলে আমি মানুষের লেনদেনা দেবো কি করে? আর তোর ছোট বোন মন্তাহার বিয়ে দেবই বা কি করে? এত বছরের টাকা পয়সা কই? সেই টাকা তো সংসারে খরচ হয়ে গেছে, এখনো অনেক দেনা বাকি। তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। আর তোর রিটার্ন টিকিট কবে? আব্বুর কথা শুনে অনেকটা অবাক হলাম। হ্যাঁ আব্বু, চলে যাব। তারপর আব্বু চলে গেল। কি আজব দুনিয়া, আমি কেমন আছি তা কেউ জিজ্ঞেস করলো না, সবাই শুধু টাকার জিনিস নিয়ে ব্যস্ত। কি আজব দুনিয়া। আর দুনিয়ায় হিসেব। তারপর ছোট বোন আমার কাছে আসে, ভাইয়া, কি দরকার ছিল এগুলো আনার? আরে তুই আমার একমাত্র ছোট বোন, তোর জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি? ছোট ভাইয়া শুধু শুধু রাগ করলো। আরে সব কিছু পরে ঠিক হয়ে যাবে, আর তো 15 দিন। কেন ভাইয়া, 15 দিন পর কি হবে? কিছু না, তুই যা। মন্তাহা চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। এই 15 দিনে আমার পরিবারের কেউ আমার খোঁজ খবর রাখেনি, শুধুমাত্র ছোট বোন মন্তাহা ছাড়া। এক কথায়, আমি এই বাড়িতে যে আছি সবাই ভুলেই গিয়েছে। মন্তাহা সব সময় আমার খবর রাখে। আমি এই কদিন ঘর থেকে বাহিরেই যাইনি, বাহিরে গিয়ে কি যেখানে আমার মূল্যই নেই। সকালবেলা ছোট বোন আমার রুমে আসে, এসে বলে, ভাইয়া, বাবা তোমাকে ডাকে বাহিরে। কেন? জানি না, হয়তো তোমার সাথে কথা বলবে। ও আচ্ছা, তুই যা, আমি আসতেছি। ছোট বোন চলে গেল, আমিও বাহিরে আসলাম। দেখি সবাই বসে আছে। তখন বাবা বলল, নিলয়, কি খবর তোর? বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম, কারণ এই কদিনে একবারও দেখা করেনি, আর এখন জিজ্ঞেস করছে কি খবর। একটা মুচকি হাসি দিয়ে বললাম, এই তো ভালো বাবা। আচ্ছা শোনো, তোমাকে যে জন্য ডাকা। বুঝতে পারলাম প্রয়োজন পড়েছে, তাই এতদিন পর মনে পড়েছে। জি বলেন। তোর রিটার্ন টিকিট কবে? কেন বাবা? কেন মানে, তোর জন্য কেনাকাটা করতে হবে না, তাই জিজ্ঞেস করছি, তোর রিটার্ন টিকিট কবে? আসলে বাবা, অনেক বছর পর বাড়িতে আসলাম, এই তো হলো কিছুদিন, আরও কয়েক মাস পরে যাব। আর যদি এখানে কিছু একটা করতে পারি তাহলে আর যাব না দেশের বাইরে। আমার কথা শুনে আমার পরিবারের সবাই এমনভাবে তাকালো যেন তাদের উপর অনেক বড় একটা বোঝা এসে পড়েছে। তখন মা বলল, নিলয়, তুই এখানে কি করবি? আর মাসে কতই বা টাকা ইনকাম করবি? কেন মা, ব্যবসা করব। বুঝলাম, ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে হলে টাকা লাগবে। এত টাকা তোর কাছে আছে? কেন, এত বছরের টাকাগুলো কই? আমি তো প্রতি মাসে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এত বছরের টাকা মানে? সেগুলো তো সংসারের পিছনে খরচ হয়ে গেছে, তাহলে টাকা আসবে কই থেকে? বাবা, আমাদের সংসারে প্রতি মাসে 70,000 টাকা খরচা হয়, সেটা আমার জানা ছিল না। আমি বলেছি পুরো টাকা শুধু আমরা খেয়ে ফেলেছি। এই টাকা দিয়ে তোর ছোট ভাই ছোট বোন পড়ালেখা চালিয়েছে, একটা ঘর উঠাতে অনেক টাকা খরচ হয়েছে। ও শোন,
তুই যত তাড়াতাড়ি পারিস চলে যা। তোর ছোট কাকা আমাদের কাছে 3 লক্ষ টাকা পাওনা। কিসের 3 লক্ষ টাকা পাওনা? আমাদের তো কোনো লেনা দেনা ছিল না। তাহলে? আরে তোর ছোট ভাইকে একটা বাইক কিনে দিয়েছি 3 লক্ষ টাকা দিয়ে, সেই টাকা আর কি। কই বাবা, আমাকে তো বলনি। এখানে তোকে বলার কি আছে? ও তো তোর ছোট ভাই, আর আমি ভেবেছিলাম তুই এখন দেশে আসবি না। ও হুম, আর শোন, তোর রিটার্ন টিকিট তাড়াতাড়ি কেটে ফেল। এই বলে সবাই চলে গেল। কি আজব আমার বাবা মা, মানুষ তার ছেলে মেয়েকে কাছে রাখতে চায়, আর আমার বাবা মা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। যদি বাড়িতে না আসতাম হয়তো বা এইগুলো কখনো জানতামই না। আর আমার পরিবার যে আমাকে শুধু টাকার জন্য মনে রেখেছে সেটাও হয়তো জানতাম না। তবে ভালোভাবে বুঝতে পেরেছিলাম আমার আর এই দেশে বেশি দিন থাকা হবে না, কারণ সবাই চায় আমি চলে যাই। কেটে গেল আরও 1 মাস। 1 মাস পর বাবা আমার রুমে আসে, বলে, কি রে নিলয়, তোকে সেই কবে বললাম কবে যাবি আমাকে বলতে, তোর কোনো খোঁজ খবরই নেই। বাবা, আমি তো 4 মাসের ছুটি নিয়ে এসেছি, ছুটি শেষ হলে চলে যাব। আমি বলি কি, 4 মাস থাকতে হবে না, তুই এখন চলে যা, আবার না হয় 3-4 বছর পরেই চলে আসবি। দেখতে তো পাচ্ছিস সংসারের অবস্থা, তারপরে আবার তোর ভাইকে একটা চাকরি দিতে হবে, অনেক টাকা লাগবে। মুনতাহাকে বিয়ে দিতে হবে, সেখানেও অনেক টাকা লাগবে। আচ্ছা বাবা, দেখি। বাবা চলে গেল। মা বাবা আমি বাড়িতে 4 মাস থাকলে তাদের সমস্যা, কথাগুলো ভাবতেই হাসি পায়। মা তো আমাকে ভুলেই গিয়েছে। ও একটা কথা, আমার পরিবারের কেউ আমার সাথে ভালো করে কথা বলে না। কথা বলা তো দূরের কথা, আমার সাথে কেউ বসে খাবার খায় না। মুনতাহাকে দিয়ে বাড়িতে খাবার পাঠিয়ে দেয়। 2 দিন পর আম্মু আমার রুমে আসে। হঠাৎ আম্মুকে আমার রুমে দেখে কিছুটা অবাক হলাম, কারণ এই 2 মাসে আম্মু আমার একবারও খোঁজ খবর নেয়নি। আম্মু আমার কাছে এসে বলে, বাবা নিলয়, কি করছিস? কিছু না মা। বাবা, তুই কি আমাদের ওপর রেগে আছিস? রেগে থাকবো কেন মা, তোমরা তো কিছুই করনি। না, তোর ছোট ভাই তোর আগে বিয়ে করে ফেলেছে তাই। না মা, রাগ করবো কেন? তোমরা যা ভালো মনে করেছো তাই করেছো, এখানে রাগ করার কি আছে? আসলে বাবা, আমরা ভেবেছিলাম তুই এখন দেশে আসবি না, তাই ওকে বিয়ে করিয়ে দিই। আর ঘরে অনেক কাজ, এই কাজগুলো আমি একা একা করতে পারি না, তাই বিয়ে করিয়ে দিয়েছি। মা, বুঝতে পেরেছি, সমস্যা নেই, ভালোই হয়েছে। বাবা, তুই কবে যাবি আবার? অনেক দিন তো হলো। আম্মু কথা শুনে অনেক অবাক হলাম। নিজের অজান্তে চোখে পানি চলে আসছে। নিজেকে সামলে নিয়ে বললাম, কেন মা, আমার এখানে থাকাতে তোমাদের অনেক সমস্যা হয়? না না, সমস্যা না, আসলে তুই দেশে আসলি অনেক দিন হলো, তাই জিজ্ঞেস করলাম কখন যাবি। আমি চলে যাব মা, চিরদিনের জন্য, তখন চাইলেও আর ফিরতে পারবো না। আর মাত্র কিছুদিন। আচ্ছা, যত তাড়াতাড়ি পারিস চলে যা, সংসারে এখন অনেক টাকার দরকার। তোর ছোট চাচা টাকা চাইছে, ওনার টাকা দিতে হবে, আবার মুনতাহাকে বিয়ে দিতে হবে, অনেক টাকা লাগবে, বুঝতে পারছিস? তুই ছাড়া টাকা কে দেবে? এই বলে আম্মু চলে গেল। আম্মুর কথাগুলো তীরের মতন আমার বুকে এসে বিঁধল। প্রথমে ভেবেছিলাম আম্মু মনে হয় সান্ত্বনা দিতে এসছে, এখন বুঝলাম আম্মু সান্ত্বনা না, আমি কতদিন এখানে আছি তা জানতে এসেছে। ভেবেছিলাম সবাই যদি এরকম হয় মা হয়তো আমাকে আগলে রাখবে, কিন্তু আমি ভুলছিলাম। কারণ সবাই টাকার পাগল, টাকা দিতে পারলে সবাই আপন থাকে, যখন টাকা থাকে না তখন নিজের মা বাবা ভাই বোন সবাই পর হয়ে যায়। সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে, স্বার্থ ছাড়া দুনিয়া অচল। রাতের খাবার খেয়ে বসে আছি, তখন বড় আপু আব্বু আম্মু আমার রুমে আসে। আব্বুর চেহারায় অনেকটা বিরক্তি ভাব বুঝতে পারছি, হয়তো কিছু বলতে চায়। তখন বড় আপু বলল, নিলয়, তুই কি বিয়ে করবি? না আপু, বিয়ে করব না। হঠাৎ এই কথা কেন? না, অনেক দিন তো হলো দেশে আসলি, তাই জিজ্ঞেস করছি বিয়ে করবি নাকি। না আপু, বিয়ে করব না। তাহলে একটা কাজ কর, তুই কিছুদিনের মধ্যেই চলে যা, বাড়িতে থেকে কি করবি, অনেক দিন তো হলো। নিলয়, তোর আপু ঠিক বলেছে, তুই যদি বিয়ে না করিস তাহলে এখানে থেকে কি করবি? ও, তোমরা তাহলে এই জন্য আমার কাছে আসছো? হ্যাঁ, তাড়াতাড়ি চলে যা, অনেক দিন তো হলো। আপু, চলে যাব আর 5 দিন পর। তারপর সবাই চলে গেল। আমার থেকে কেউ জিজ্ঞেস করেনি আমি কেমন আছি বা আমি কি চাই। সবাই শুধু আমি কবে যাব তা নিয়েই ব্যস্ত।
5 দিন পর ছোট বোন যখন আমার খাবার নিয়ে আসে, এসে দেখে আমার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। রক্তের পরিমাণ এত যে সারা ঘরে রক্ত ছড়িয়ে আছে। এটা দেখে ছোট বোন এক চিৎকার দিয়ে বেহুশ। ছোট বোনের চিৎকার শুনে সবাই চলে আসে। এসে দেখে এই অবস্থা। মাও এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে। কারণ নিলয়ের দেহটা একদম সাদা হয়ে গিয়েছে, সারা বিছানায় রক্ত লেগে আছে। ছোট ভাই দেখে নিলয় নিঃশ্বাস নিচ্ছে না, হয়তোবা অনেক আগে মারা গেছে নিলয়। নিলয়ের ছোট ভাই যখন নিলয়ের কাছে যায়, দেখে তার মাথার পাশে একটা চিরকুট। চিরকুটটা হাতে নিল। চিরকুটের ওপরে লেখা আমার পরিবার। এটা দেখে ছোট ভাই এইবার পড়তে শুরু করলো। প্রিয় মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। এই চিঠিটা যখন লিখছি তখন আমি ভালো নেই। কি ভাবছো, আত্মহত্যা করছি? না মা, তুমি সেই রকম ছেলের জন্ম দাওনি যে আত্মহত্যা করবে। আমার ব্রেন ক্যান্সার ছিল। আজ থেকে 4 মাস আগে মেডিকেল চেক আপ করাতে গিয়ে জানতে পারি। ডাক্তার বলেছিল আমি আর 4 মাস এই দুনিয়াতে থাকবো। কথাটা শুনে প্রচুর কষ্ট হয়েছিল। কত স্বপ্ন ছিল আমার পরিবারের সাথে আমি সুখে শান্তিতে বসবাস করব, কিন্তু তার হলো না। তাই তোমাদের না জানিয়েই চলে আসি। ভেবেছিলাম জীবনের শেষ 4 মাস আমার পরিবারের সাথে হাসি খুশি কাটিয়ে দেব। কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসাতে তোমার এত অখুশি হবে, কোনো দিন দেশে আসতাম না। যদি জানতাম আমি আমার আপন মানুষজনদের কাছ থেকে এত অবহেলা পাবো, আমি কখনো দেশে আসতাম না। তুমি তো আমায় গর্ভে ধারণ করেছিলে মা, তাহলে কেন আমাকে তুমি অবহেলা করলে? মানুষ বলে মা নাকি তার সন্তানের মুখ দেখে সব কিছু বুঝে ফেলে। কই মা, তুমি তো আমাকে দেখে বুঝতে পারলে না। একটা দিনও আমার সাথে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, তোমার হাতের খাবার খাওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু তোমার এই 3 মাসে একদিনও আমার সাথে খাবার খাওনি। কতদিন হলো তোমাদের সাথে বসে খাবার খাইনি। তোমরা আমার খাবার ঘরে দিয়ে আসতে, আমাকে একবারও বললে না বাবা আয় আজকে আমাদের সাথে বসে খাবার খা। জানো মা, বাবা আমাকে মাসের শেষ দিকে কল দিত, দিয়ে শুধু বলতো নিলয় এই মাসে টাকাটা সবটা পাঠিয়ে দিস, সংসারে অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা আমাকে জিজ্ঞেস করতো না নিলয় তুই কেমন আছিস। আসলে মা, তোমরা আমাকে ভুলে গিয়েছো। তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটি পা এবং একটি হাত অচল হয়ে পড়ে। সেই সময় আমার বয়স ছিল মাত্র 15 বছর। সেই থেকে সংসারের হাল ধরতে হয়েছে। মানুষের জমিতে কাজ করতাম, মাটি কেটেছি। তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি দেখিস। মা, তোমার সেই ছোট্ট নিলয় আজ অনেক বড় হয়ে গেছে, আজ তাকে মৃত্যু নিতে এসেছে। তবে মা, আমি অনেক খুশি, আজ আমাকে আর কেউ অবহেলা করবে না, আমাকে আর অবহেলা সহ্য করতে হবে না। জানো মা, সেই দৃঢ় প্রবাসে একটা দিন সকালে সূর্য আমার আগে ঘুম থেকে উঠতে পারেনি। প্রতি সূর্যের আগে কাজে যেতাম, আবার রাতের বেলা রুমে আসতাম। তোমরা টাকার নেশায় আমাকে ভুলে গিয়েছো। তুমি বলেছিলে না তোমার জন্য জিনিস নিয়ে আসতে, আমি নিয়ে এসেছি মা, আমার মাথার পাশে রাখা আছে। অনেক ইচ্ছে ছিল নিজের হাতে তোমাকে জিনিসগুলো পরিয়ে দেব, কিন্তু সব ইচ্ছে তো পূরণ হয় না মা। বড় আপু, তুই জিজ্ঞেস করছিলে না আমি কি করেছি তোদের জন্য? তোর তো ভুলে যাওয়ার কথা না আপু। দুলাভাই যখন নতুন ব্যবসা শুরু করবে, তুই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার হিসাবে নিয়েছিলি, বলেছিলি কিছুদিন পর দিয়ে দিবি। ওই আপু, আমি তো তোর কাছ থেকে সেই টাকা একবারও চাইনি। আপু, আমি দুলাভাইয়ের জন্য ল্যাপটপ এনেছি, আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার পরিবারের কাছে আমার মূল্য কতটুকু। দুলাভাইয়ের ল্যাপটপ আমার আলমারিতে রাখা আছে, আমার দাফন শেষ করে নিয়ে যাস। তোর ছোট ভাইয়ের পক্ষ থেকে শেষ উপহার। ছোট ভাই, তুই যখন বললি আমি তোদের জন্য কি করেছি, আমি তখন বাবার দিকে চেয়েছিলাম, ভেবেছিলাম বাবা হয়তো কিছু বলবে, কিন্তু বলেনি। তুই জানতে চেয়েছিলি না আমি কি করেছি তোদের জন্য? তবে শোন, তোর বয়সে আমি মাটি কেটেছি, মানুষের জমিতে কাজ করেছি, শুধু তোদের মুখে ভাত তুলে দিতে প্রবাসে একটা ভালো কাপড় পরিনি। যখন কিছু একটা পছন্দ হতো ভাবতাম আমি এখন এগুলো দিয়ে কি করব, আমার ছোট ভাইয়ের জন্য টাকা পাঠিয়ে দিই, আমি পরে কিনে নেব। তুই আমার কাছে আইফোন চেয়েছিলি না, ভাইয়া তোর জন্য আইফোন নিয়ে এসেছি, আমার বালিশের নিচে রাখা আছে, আমার লাশটা যখন বাহিরে নিয়ে যাবে তখন নিয়ে নিস। প্রিয় বাবা, প্রথমেই আমার সালাম নেবেন। আপনাকে আমার কিছু বলার নেই, কি বলবো বলেন, আপনি তো সব জানতেন।
আমার পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। মনে আছে বাবা, আমি আরও 2 বছর আগে দেশে আসতে চেয়েছিলাম, তখন আপনি বলেছিলেন আর 2 বছর পরে আসতে। এখন তো 2 বছর পূর্ণ হয়ে গেছিল, তবে কেন এমন করলেন আমার সাথে? মা জিজ্ঞেস করছিল আপনার জন্য কি নিয়ে আসছি। আমি এনেছি বাবা আপনার পছন্দের সোনালি কালারের ঘড়ি। আর আপনি বলেছিলেন মন্তাহার বিয়ের জন্য অনেক টাকা লাগবে। অনেক টাকা তো আমার কাছে নেই, আমার জমানো 5 লক্ষ টাকা ছিল, সেটা আমার বালিশের নিচে আছে। আশা করি এটা দিয়ে মোহন তাকে বিয়ে দিতে পারবেন। ও হ্যাঁ, আর একটা কথা, আমাদের তো অনেক লেনদেনা মাপ করবেন, আমি ওইগুলো পরিশোধ করতে পারিনি। আমার কাফনের কাপড়ের টাকাটা দয়া করে ধার করে এনে দিয়েন না বাবা, আপনার কাছে আমার অনুরোধ। দয়া করে আমার কাফনের কাপড়ের টাকাটা আমার রোজগার করা টাকা থেকে দিয়েন। ছোট বোন মোহান্তা, তোর এই ভাইটা অনেক খারাপ একজন মানুষ ছিল রে, দয়া করে আমাকে ক্ষমা করে দিস। আমার ইচ্ছে ছিল নিজে দাঁড়িয়ে তোর বিয়ে দেব, সেটা আর হলো না। দেখ, তোর স্বার্থপর ভাই তোকে ছেড়ে চলে যাচ্ছে। জানো মা, আজ আমি অনেক ক্লান্ত, অনেক ঘুম পাচ্ছে আমার। চললাম মা, সেই চিরনিদ্রায় আমাকে তোমরা ক্ষমা করে দিও। চিঠিটা পড়ে প্রত্যেকটা মানুষ নিশ্চুপ হয়ে চোখে জল ফেলতে লাগলো। তাছাড়া আর করারই বা কি আছে? তাদের সব চাওয়া পূরণ করে নিলয় চলে গেল না ফেরার দেশে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।